Morning everyone, a very warm welcome to all my lovely people out there once again. Welcome to my channel. আচ্ছা পল্টন বাহিনী আমরা এখন সব একে একে যাচ্ছি সকাল সকাল বিকজ আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। কালকে একটা দারুণ দিন কাটানোর পরে খুব শরীরে ব্যথা ট্যাথা হয়েছে। হ্যাঁ, এবার ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করছিল না। হ্যালো, তো সেই ঘুম থেকে উঠে এবার ব্রেকফাস্ট করার তাগিদে আমরা এসেছি। আজকে আমরা বিষ্ণুপুরের সাইট সিইং করবো, যা যা বিষ্ণুপুরের আছে, মন্দির দর্শন সমস্ত হবে। চলো আমাদের ব্রেকফাস্টটা দেখে নেওয়া যাক। আজকের ব্রেকফাস্ট স্প্রেডে বেসিক্যালি কী আছে। আচ্ছা, এসেই জানতে পারলাম যে আমাদের মেথি মৌরির একটা জল দেওয়া হয়েছে, ইনফিউজড ওয়াটার, ডিটক্স ওয়াটার এটা। তো অনেকেই সকালবেলা হয়তো এটা খেতে পছন্দ করেন। তারপর দেখলাম নানান রকমের এখানে কর্নফ্লেক্স রয়েছে, মুসলি রয়েছে, চকোস রয়েছে, সাথে রয়েছে দুধ, কার্ড, ছোলা ভেজানোও রয়েছে দেখলাম, স্প্রাউটস রয়েছে দেখলাম, দই চিড়ের একটা অপশন রয়েছে দেখলাম, ফ্রেশ কাট ফ্রুটস রয়েছে, চিজ স্যান্ডউইচ রয়েছে, ডেজার্টে রয়েছে শিমুইয়ের পায়েস, কাস্টার্ড। তো খুব ভালো লাগলো আমার এই দুটো অপশন দেখে। তারপর আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। এদিকে রয়েছে পুরো ইংলিশ ব্রেকফাস্টের একটা সুন্দর স্প্রেড রয়েছে, ব্রেড, তার সাথে জ্যাম, বাটার। ব্রেডেরও 2-3 রকমের অপশন রয়েছে, যেরকম মাল্টিগ্রেন ব্রেড, নর্মাল হোয়াইট ব্রেড। এদিকে রয়েছে বেকড বিনস, বয়েলড পিস, পটেটো ফ্রাইজ, চিকেন সালামি, বয়েলড এগ, তারপরে রয়েছে স্ক্র্যাম্বলড এগ, এদিকে পোহা, আর তার সাথে ভীষণ ইন্টারেস্টিং ফিশ কচুরি ছিল, তার সাথে ছিল পরাঠা, কার্ড। তো আমি ওদিকটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার আগেই আমি সরিয়ে নিয়ে এলাম ক্যামেরা। গুড মর্নিং অল। গুড মর্নিং। সুন্দর করে হাসি মুখে বল বিশ্ব, তুই কোন দিকে তাকিয়ে তাকিয়ে রান্না করছিস? কেমন করে খাচ্ছ, কেমন খাচ্ছ? বাহ, what do you have to say? Very nice bread. রেডি হয়ে এবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। এখন বাজে 11:15। হোটেলের তরফ থেকে ছোট্ট গিফট। ও মা, জাস্ট অপূর্ব অপূর্ব। এমনিও আমরা খুবই খুশি এখানে এসে, ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি ফিরছি। এটা তো জাস্ট ভাবতেও পারছি না, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ হোটেল অন্নপূর্ণা। এই বছরের পূজা ফাটাফাটি। আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি ফর আর সাইট সিইং পর্ব। ব্লগিংটা কিন্তু চালিয়ে আছে 5 বছর ধরে। 5 বছর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলার ঐতিহাসিক রাস মঞ্চের একদম সামনে। একটা বলে দিই, হ্যাঁ, আপনি খালি মনুমেন্টের ভিডিওগ্রাফি করতে পারবেন। আচ্ছা, এই মনুমেন্টের সাথে কোনো স্পিচ বলা আপনার চলবে না, বোঝা গেল? কোনো কথা বলবেন না, কথা বলা যাবে না। আর যদি কথাটা যদি আমার চলতে হয় তাহলে ফেন্সিংয়ের বাইরে। লোকালের মধ্যে যতগুলো মন্দির পাবো সবই কিন্তু রাধাকৃষ্ণের মন্দির। বিষ্ণুপুরে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির ছাড়া কিন্তু অন্য কোনো মন্দির পাবো না। এনারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পরে সবই রাধাকৃষ্ণের মন্দির বানিয়েছিল। ফার্স্ট বানিয়েছিল কিন্তু রাসমঞ্চ, মেমানিং টেম্পল থেকে মূর্তি নিয়ে আসা হতো এই রাসমঞ্চতে। বিষ্ণুপুরের রাজারা একটা বাৎসরিক উৎসব প্রচলন করেছিল, যে উৎসবের নাম ছিল কিন্তু রাস উৎসব। ওই জন্য স্থাপত্যর নাম কি দিয়েছে রাসমঞ্চ, এটা কিন্তু নট এ টেম্পল। 1600 খ্রিস্টাব্দে রাজা বীরহাম্বির মঞ্চকে বানিয়েছিল। 3টে স্থাপত্য আমরা দেখছি। উপরটা দেখুন মিশরীয় পিরামিডের আকৃতি, মিডিলটা দেখুন বাংলার, এটা হচ্ছে স্টেপ পিরামিড, মিডিলটা দেখুন বাংলার চালা কিন্তু 2 চালা এবং 4 চালা। মল্লরাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব পালন করা হতো। মন্তব্য করে যে গভর্নমেন্ট পুরো মেনটেন করছে না, কেন? গভর্নমেন্ট এখনই পারে পুরো মেনটেন করে দিতে। পুরো মেনটেন করলে কি হবে? পুরাতন ভাগ হবে, নতুন চলে আসবে। ওই জন্য পুরাতনের ভাবটা কিন্তু গভর্নমেন্ট চলে থাকবে না।
আগের বছর ইজিপ্ট পাড়ি দিয়েছিলাম শুধুমাত্র পিরামিড দেখার জন্য, আর এবছর বাংলার পিরামিড দেখলাম বিষ্ণুপুরে। আমাদের বাংলার ইতিহাস যে এতটা এনরিচড, এখানে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এটা হচ্ছে গুমঘর। এই গুমঘর নিয়ে প্রচুর মানুষ নানান রকম কথা বলেন। কেউ বলেন মল্ল রাজারা এখানে তাদের এনিমিজদেরকে নিয়ে আসতেন, বা এখানে তাদেরকে নিয়ে আসতেন যাদেরকে মারা হতো, টর্চার করা হতো। কিন্তু আসলে সেটা পরে এক্সপ্লেন করা হয়েছে যে তা একেবারেই নয়। এটা আসলে একটা ওয়াটার ট্যাঙ্ক, যেখানে জল প্রিজার্ভ করা হতো এবং সেই ক্ষেত্রেই ইউজ হতো, সেইভাবেই ইউজ হতো। এই মন্দির হচ্ছে দেখুন ভারত বিখ্যাত টেরাকোটা। দেখুন শ্যাম রায়, শ্যাম মিন্স কৃষ্ণ আর রায় মিন্স রাধা। রাধা কৃষ্ণের নাম নিয়ে মন্দিরের নাম হচ্ছে দেখুন শ্যাম রায়। 1643 1643 মল্লরাজা রঘুনাথ সিং এই মন্দিরকে তৈরি করেছিল। বিষ্ণুপুরের রাজা দিয়ার নাম হচ্ছে দেখুন শ্যাম রায়। বিষ্ণুপুরের লোকাল নেমস হচ্ছে দেখুন পাঁচচূড়া বা পঞ্চরত্ন মন্দির বলা হয়। চারটে সাইডে চারটার মাঝখানে একটা আছে। বেশিরভাগই আমরা দেখবো কৃষ্ণলীলা, রামায়ণ মহাভারত এবং রাজস্থানী আদি দেয়ালের মধ্যে লিপিবদ্ধ করা আছে পুরোপুরি গল্পের আকারে। যে কাজগুলো তুলে নিয়ে আমাদের বিষ্ণুপুরে বালুচুরি বা স্বর্ণচুরি শাড়ির মধ্যে দেওয়া হয়, যে সেটা এখান থেকে তৈরি হওয়ার পর বিভিন্ন জায়গায় যায়। এটা হচ্ছে বাঁকুড়া ডোকরা। ডোকরাটা কিন্তু আমি আপনাদের দেখাবো। ডোকরাটা আর অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না, একটা জায়গাতেই পাবেন, যেটা মৃন্ময়ী মন্দিরের ভেতরে। ডোকরাটা কিন্তু প্রাচীন শিল্প। দেখুন একদম মাঝের যে কাজটা দেখছি না, দেখুন শ্রী রাধার মানভঞ্জন। কৃষ্ণের সাথে যে রাধার এক সময় রাগ হয়েছিল, কৃষ্ণ রাধার রাগ কিভাবে ভাঙাচ্ছে দেখুন কানে হাত দিয়ে। কৃষ্ণের কোন পাশে রাধাকে পাই? লেফটে। আর রাইটে কাকে নিচ্ছে দেখুন ললিতাকে। দেখুন 1643 সালে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠিত করেন। এই সেকশনটা বাজ পড়ে নষ্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল, এবং তারপরে সরকার এটাকে রিকনস্ট্রাক্ট করে। তাই জন্য এই জায়গাটা কিন্তু আর আগের মতো সেই টেরাকোটার কাজ করতে ওরা পারেনি। তিনটে আর্চের মধ্যে যে কাজ দেখছি দেখুন, সবই দেখুন তিন নিক্ষেপ করা কাজ। রামায়ণে যে বিভিন্ন সময় যে বিভিন্ন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের প্যানেলগুলো তিনটে আর্চের মধ্যে তুলে ধরা হয়েছে। টেরাকোটা বা পোড়ামাটির এই অসাধারণ মন্দিরের দেওয়ালের কাজ, কিছু কিছু জায়গায় ফুলের নকশা, কিছু কিছু জায়গায় কৃষ্ণলীলার দৃশ্য, পৌরাণিক সাহিত্যের উপাখ্যান, কিছু জায়গায় জ্যামিতিক এবং কিছু জায়গায় রামায়ণ ও মহাভারতের দৃশ্য দিয়ে কি অসাধারণ করে সাজানো হয়েছে। স্বচক্ষে বাংলার এই অসাধারণ ক্রিয়েশন না দেখলে আমার মনে হয় জীবনটাই বৃথা। শ্যামরাই মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এলাম তারই গায়ে লাগোয়া এই বাজারটিতে। দারুণ দারুণ পোড়ামাটির জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। কিছুটা সময় ওই বাজারে কাটিয়ে আমরা চলে এলাম রাধা শ্যাম মন্দিরে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি রাধা শ্যাম মন্দির। বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির এই রাধাশ্যাম মন্দির, যেরকম নামেই বোঝা যাচ্ছে। এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা করা হতো। শ্যামের সাথে রাধারও পূজা করা হতো এই মন্দিরে। মন্দিরের যে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই প্রচণ্ড গরমে ঘুরতে ঘুরতে একটু ঠান্ডা ঠান্ডা নিম্বু পানিতে গলা না ভেজালে হয় বলুন তো? সৈন্যদের থাকার জায়গা এটা? বাবা, এখানে কি করে থাকতো? এখানে মজুত করে রাখা হতো। ফার্স্ট অ্যাটাকটা এই সাইড থেকে করা হতো। এটা পুরোটা দেখুন পাথরের, হ্যাঁ, ল্যাটেরাইট, যেটাকে আমরা লোকাল লোক বলতে কি ঝামা পাথর। আর সামনে আছে দেখুন ছোট গেট, হ্যাঁ, আর দুটো গেটের মাঝখানে ছিল পরিষ্কার মিন্স মোট খাল কেটে জল দিয়ে ঘেরা থাকতো, যাতে করে বইরা বলতো যারা শত্রু তারা কিন্তু সহজেই রাস্তার মধ্যে আসতে পারতো না। ওইটা দেখুন ছোট গেট।
আর এইটা মাঝখানে ছিল কিন্তু পরিবার, মানে খাল কাটা থাকতো, তার মধ্যে জল ভরে থাকতো, যাতে করে বাইরের কোনো শত্রুটা কিন্তু সহজেই আশপাশের মধ্যে আসতে পারত না। এই সাইডটা এইটুকু দেখে আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে পড়লো আমাদের লালজি মন্দির। চালাবাড়িকে জয়েন করে একটা মন্দির তৈরি হয়েছে, ওই জন্যই নাম হচ্ছে দেখুন জোর বাংলা, কিন্তু অরিজিনাল নেম হচ্ছে কিন্তু কৃষ্ণরায় বা কেষ্টরায়। ফার্স্ট আমরা যেটা দেখছি দোচালা, তার উপরে যেটা দেখছি সেটা হচ্ছে চারচালা। আর এই মন্দিরের ওয়ালের মধ্যে যে কাজ আমরা দেখছি এটার নাম হচ্ছে কিন্তু টেরাকোটা। এটা কিন্তু 2022-এ যে আমাদের ডাক টিকিট হয়েছে না ইন্ডিয়ান পোস্ট অফিসের, সেই মন্দিরটা কিন্তু এই মন্দিরটা কিন্তু জায়গা পেয়েছে ইন্ডিয়ান ডাক টিকিটে। মাথায় হাত দিয়ে আছে। হিন্দু মন্দির কাজটা ইসলামিক কেন হলো? একটা ভালো হিজরত ছিল তো, যে রাজা এসেছিল সে কি হিন্দু ছিল? হ্যাঁ, সে হিন্দু ছিল। এই ছিল ব্যাপারটা কি কেন এরকম? ইসলামিক। যখন বিষ্ণুপুরের রাজাদের বৈষ্ণব পিরিয়ডটা শুরু হয়েছিল তখন মোগলের সমসাময়িক, মোগল থেকে কিন্তু সে সময় মোগল থেকে কিন্তু ট্যাক্স দিতে হতো। সে সময় বাংলার সুবেদার কে ছিল? সুজাবুদ্দিন। সমস্ত বাংলার রাজারা কিন্তু মোগল থেকে কিন্তু ট্যাক্স দিত। কোনো মোগলরা কোনো বাংলার রাজার উপরে ক্ষতি করেনি, বরং সাপোর্ট করেছে। তারপরে সর্বধর্ম সংমিশ্রণটা সে সময় সব মন্দিরে তুলে ধরেছিল বিষ্ণুপুরের রাজারা। ওই জন্যই বিষ্ণুপুরের রাজাকে ভালোবেসে নাম দিচ্ছিল গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন গেলে আমরা কিসের পথ পাই? পাই তো রাধাকৃষ্ণের। আপনারা এসে খালি রাধাকৃষ্ণের মন্দিরে দেখছেন, বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের মন্দির ছেড়ে কিন্তু অন্য কোনো মন্দির পাবেন না। যে বাঘটাকে মারছে সে বাঘটাকে আবার দেখুন দুজন মিলে শিকার করে নিয়ে যাচ্ছে। বাঘ যে মারা গেছে সেটাও বুঝবেন কিভাবে? দেখুন বাঘের ঘাড়কে ঘুরিয়ে দেখানো হয়েছে, ঘুরিয়ে নিচে নিচে ঝুলে গেছে। আবার এখানে দেখুন কৃষ্ণ কদম গাছের রোডে বাসে যাচ্ছে, নিচে দেখুন গোপীনাথ সব দাঁড়িয়ে আছে। এইটাকে অনেকে কি বলে দেখবেন আফ্রিকান স্টাইল বলে, তো আফ্রিকান মহিলারা দেখবেন এরকম স্টাইলে চুল বাঁধে। রামের জন্ম থেকে শুরু করে হরদ অনুভঙ্গ হচ্ছে, রাম সীতার বিয়ে হচ্ছে, তারপরে দশরথ যখন শিকারে গেছিল, শিকারে গিয়ে শব্দবিনীর বানে মারা গেছিল, অন্ধমিন এবং সিন্ধুমণির ছেলে সমন কুমার, আচ্ছা, তার পুত্র শোকে তা বাবা ও মাও মারা গেছিলেন, তিন চিতায় সাজা রয়েছে। পুরোপুরি রামায়ণের যে প্রথমকার দিকের দৃশ্য এই টেরাকোটার মধ্যে কিন্তু এই তুলে ধরা আছে। এগুলো আমাদের পাশে যে বিষ্ণুপুর যে জয়পুর ফরেস্ট আছে না, সে ফরেস্টের কিছু দৃশ্য নিচের দিকে তুলে ধরা আছে। 2500 3500। আর ওই কাঠেরটা বলছি, একটু দেখানো যাবে? আর এই চালাগুলো এখানেও রয়েছে একটা, ভীষণ ভালো লাগছে দেখতে। আমি এটার জন্য এলাম। এটা কিরকম দাম? আমি চালারই ঠাকুর কিনতে চাইছি। বাবা সুন্দর। এটা কি কাঠ আছে গো? এটা সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছ? সোনাঝুরি কাঠ, ওই তো সোনাঝুরি গাছের কাঠ আর কি। এটার কিরম দাম? 2000 টাকা। আবার গাছটার কিরম দাম দাদা? এইগুলো হেভি লাগছে দেখতে, কিন্তু দামটা 1100 টাকা। ভাল লাগছে রে এটা। প্রপার জল রাখা যাবে এটাতে? এগুলো জল রাখার নয়। 3500 টাকা। 5000? 3.5। মাটির চুড়ি। কি সুন্দর ছোট ছোট এরকম বাটি সার্ভিং বল হিসেবে ইউজ করা যায় এখানে। আইসক্রিম খাওয়ার চামচ, বাটি, এগুলো 75 রুপিস করে এখানে রয়েছে। নুনদানি, নুনদানিগুলো কীরকম দাম দিদি? 50 টাকা। আর আমি এরকম ছোট ছোট গিফট হিসেবে অনেকগুলো মাটির ক্লিপ নিয়েছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের গিফট করব বলে। এছাড়াও কাঠের চিরুনি টিরুনি নানান রকম জিনিস রয়েছে, কানের দুল রয়েছে মাটির, পোড়া মাটির। এগুলো তো আমাদের ওখানেও সব কিছু পাওয়া যায়, এখন সব কিছু সব জায়গাতে পাওয়া যায়। তবুও ছোটই দাদা দিদি, ছোট তো, ওই বড়টা দাও। রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি এই মুহূর্তে একটা খুব স্পেশাল জায়গাতে, যেটা আমাদের আইটিনারিতে আসলে ছিল না। তো হঠাৎ করেই আমরা ডিসাইড করলাম যে সেখানে যাব। জানতে পারলাম যে সেটা এখান থেকে খুব কাছাকাছি। সেটাকে নাকি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। আমি গিয়েই দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা, তারপরে ডিটেল বলবো কোথায় এসেছি। আপাতত যাওয়া যাক। এই গনগনি অবস্থিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। বিষ্ণুপুর থেকে 40 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গনগনি গড়বেতায়। এই জায়গায় আসার কোনো পরিকল্পনাই ছিল না আমাদের, কিন্তু কি অদ্ভুতভাবে আমাদের গাইড আমাদেরকে এখানে আসতে বললেন। আর ভেবে দেখলাম যে এখানে না এলে ভীষণ বড় একটা লস হবে। এত সহজে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখার সুযোগটা আমরা কেউ হাতছাড়া করতে পারলাম না।
কি চাচির কুলফি? চাচির কুলফি খান। হ্যাঁ চাচির কুলফি দাও। এখানের আইটেম। এখানের এটা বাড়িতে বানানো হয়। ও আচ্ছা, দাও দাও। বাদাম কুলফি মনে আছে একটা হাতে দেখে নিয়ে বলে দিচ্ছি কি এটা। দিস ইজ চাচি কুলফি यार। আচ্ছা চারটে না গো, তিনটে আমি খাবো। ঠিক আছে, যেটা খুশি নিন। চাচির কুলফি খাচ্ছি আমরা এখন, চাচি কা কুলফি। কেন আমি দেবো কেন? তুই খাচ্ছিস না কেন? তাই না তাই বলেছিল না খাবে না, একদম দিবি না। এখন যাওয়ার সময় একটা খাবো, আসার সময় আরেকটা খাবো। হ্যাঁ চলো। ও দাদা আরো তিনটে রেখে দিও, এরা ফেরার সময় খাবে বলি। দেখো আমরা এখন না খেয়ে গনগনি। ঠিক আছে। এটা কিন্তু কি, এটা তো রিসর্ট। আরে এই তো নিচে না, নিচে নামতে হবে বলেছিল, সিঁড়ি দিয়ে নিচে। আচ্ছা পায়েল, তাহলে আমরা কোথায় এলাম এখন? এটা আমাদের আইটিনারির বাইরে ছিল। গড়বেতা ডিস্ট্রিক্টে গনগনি, যেটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলে। কারেক্ট। তো এই মুহূর্তে আমরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখব। রিয়েলি এক্সাইটেড। ওইগুলো হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, কিন্তু বর্ষাকাল হওয়ার জন্য হয়ে গেছে সব সবুজ, যেটা শীতকালে এলে কিন্তু একদম গ্র্যান্ড ক্যানিয়নের ফিল পাবেন। বর্ষার জন্য সমস্ত গাছ উঠে গেছে ওই দিকটা। আমি দেখানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস বর্ষার জন্য এই জায়গাটা অনেক বেশি গ্রিন হয়ে রয়েছে, মানে গাছগাছালি অনেক বেশি। হয়তো একদম প্রপার সামারে বা উইন্টারে এলে এই জায়গার আসল রূপ আমরা দেখতে পেতাম। উইন্টারে এখানে শুধু মানুষের ভিড় নয়, এখানে প্রচুর পরিযায়ী পাখিদেরও আপনারা দেখতে পাবেন। এই অসাধারণ গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে ঠিক শিলাবতী নদীর একদম পারে। Welcome to Bengal Grand Canyon. কোথায় যাচ্ছ? ওই যে আরেকজন অ্যামাজন অভিযানে বেরিয়ে গেছে, একাই 100 উঠে পড়েছে। এইটা ইজি হবে শুভ? আচ্ছা আমি দেখছি চেষ্টা করে পারি কিনা। এখান দিয়ে একটু চেষ্টা করে দেখছি পারি কিনা। আমার মনে হচ্ছে না কঠিন নয়, এটা আরো ইজি। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি তখন কিন্তু একদম পরন্ত বিকেল। যদি আরেকটু দুপুর পৌঁছতাম তাহলে হয়তো শিলাবতী নদীর পাড়ে বসে বেশ খানিকটা সময় আমরা কাটাতে পারতাম। যেহেতু পুরো বিষয়টাই আমাদের একেবারে আনপ্ল্যান্ড, তাই সেইভাবে আমরা ঠিক জায়গাটাকে এক্সপ্লোর করতে পারলাম না, এবং আকাশ কালো করে সেই মুহূর্তে বৃষ্টি জাস্ট নামতে যায়। তাই আমরা ঘন্টাখানেক ওখানে থেকে ফিরে যাওয়ার ডিসিশন নিলাম। তবে যাওয়ার সময় আমরা যে রাস্তাটা দিয়ে ফিরছিলাম রাদার, সেই জায়গাটা দেখে আমার একেবারে পেট্রার কথা মনে পড়ছিল। জর্ডানে পেট্রা যেভাবে আমরা দেখছিলাম বা ঘুরেছিলাম, খানিকটা সেরকমই আমার অনুভব হচ্ছিল। অসাধারণ একটা জায়গা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম হিডেন একটা জেম স্পট রয়েছে, আপনারা অবশ্যই এই জায়গাটাকে মিস করবেন না। শীতের যে কোনো একটা সকালে পৌঁছে যাবেন এখানে, সারাটা দিন ওখানে কাটালে দেখবেন মন একেবারে ফুরফুরে হয়ে গেছে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, আর সেই ওয়াচ টাওয়ারটা অবধি আমরা যদিও যেতে পারিনি, তাই আমরা ওপর থেকে এই রকমই ভিউ পাচ্ছিলাম। শিলাবতী নদী অসাধারণ লাগছিল দেখতে। শিলাবতী নদীর ওই পারে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিল তখন। তড়িঘড়ি করে আমাদের ফিরতে হলো। তবে এটুকু বলতে পারি, এবছরের আমাদের এই বিষ্ণুপুর আর গড়বেতার গনগনি ট্রিপটা অসাধারণ হলো। দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে।